সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তালনবমী গল্পের দ্বিতীয় পাঠে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। প্রথম পাঠে আমরা লেখক পরিচিতি এবং গল্পের কিছুটা পড়েছিলাম। আচ্ছা এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। প্রথম পাঠে গল্পের এতটুকু পড়েছিলাম। দ্বিতীয় পাঠে তারপর থেকে আমরা পড়ব। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তালনবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করল, তাল নেবেন তাহলে? দুই ভাই গোপাল নেপাল এসেছে জটি পিসিমার বাড়িতে। ভাবছে গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছে বা করবে, ওদেরও যদি করে, সেই জন্য তারা হাজির হয়েছে তার বাড়িতে তাল পৌঁছে দেওয়ার কথা নিয়ে। কিন্তু তাদেরকে দুজনকে নেমন্তন্ন করলো না। ভেবেছিল আজকেই হয়তো নিমন্ত্রণ করবেন, কিন্তু নিমন্ত্রণ করলো না। আবার কিছুটা দরজার কাছে গিয়ে নেপাল পিছনে ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2 করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। অর্থাৎ কত করে নেবে, কি দাম, সেটাও জিজ্ঞাসা করলো। 2 করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ, কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। কালো হেরে তাল। হেরে মানে হচ্ছে হাড়ির মতো আকার বিশিষ্ট, হাড়ির মতো আকার বিশিষ্ট। আর কালো হেরে তাল মানে বেশ কুচকুচে কালো রং, হাড়ির মতন মোটা তাল। তাই বলছে যে কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, ভালো তাল চাই। মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। মিশকালো অর্থাৎ কালো কুচকুচে যে রং, সেই রং মিশকালো, মিশির মতো কালো রং, কুচকুচে কালো। অর্থাৎ এই কালো রঙের কুচকুচে কালো হাড়ির মতন বড় তাল খুব মিষ্টি হয়, সেই জন্যই বলছে যে এ ধরনের তাল লাগবে। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে না? দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? তাহলে এক ভাই ভাবছে যদি তালের দাম নেয় তাহলে হয়তো নেমন্তন্ন করবে না, সেই জন্য দাম নিতে বারণ করছে। কিন্তু তার উত্তরে বলছে যে আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না, সেটা হয় নাকি কখনো? রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। তাহলে রাত্রেবেলা বৃষ্টি নামছে এবং হুহু করে বাদলার হাওয়া অর্থাৎ বাদলের হাওয়া, বর্ষার হাওয়া, বৃষ্টির হাওয়া দিচ্ছে। সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা। কপাট হচ্ছে পাল্লা, দড়ি দিয়ে বাঁধা। প্রথমেই আমরা দেখেছি যে অবস্থা খারাপ বা দারিদ্র্যের মধ্য দিয়ে তাদের সংসার চলে। প্রথমেই আমরা দেখেছি যে 2 দিন হাঁড়ি চলেনি, 15 দিন টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে যজমান বাড়িতে যেতে পারছে না তার বাবা পুরোহিতের কাজ করে। যজমান বাড়ি মানে যে বাড়িতে পুজো করে সেই বাড়িতে হচ্ছে যজমান বাড়ি। সেখান থেকে যে ভুজ্জি পায় সেটাও পাচ্ছে না, তার ফলে তাদের 2 দিন হাঁড়ি চড়েনি, রান্না হয়নি। এরম অবস্থা, খুব করুণ অবস্থা, দারিদ্র্যের মধ্যে দিয়ে তাদের চলে, আমরা দেখতে পাচ্ছি গল্পের সূচনা থেকেই। তাই বলছে যে হুহু বাদলা হাওয়া সেই সঙ্গে পূব দিকের জানলার কপাটটা অর্থাৎ পাল্লাটাও দড়ি দিয়ে বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। তাহলে হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত ধরে খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? তা এই বলছে যে যদি তালটা বিক্রি করে, সারা রাত ঘুম আসছে না, ভয় ভয় করে, দাদা যদি তাল বিক্রি করে তাহলে কখনো আর নেমন্তন্ন হয়তো করবে না। ভাবছে নেমন্তন্ন করবে, সে বাড়িতে যাবে, গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করবে, কিন্তু সেই জন্য ভাবছে পয়সা দিয়ে বিক্রি করলে হয়তো আর নেমন্তন্ন করবে না। খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউ তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। গোপাল এক ছুটে চলে গেল কোথায়? গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। হ্যাঁ, যে বিরাট তালদিঘি, তার চারিপাশে তাল গাছ হয়ে রয়েছে, সেই তালদিঘির ধারে চলে গেল। মাঠে একাটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে।
ওকে দেখে বলল, কি খোকা ঠাকুর, যাচ্ছ কেন এত ভোরে? যাচ্ছ কোনে এত ভোরে? অর্থাৎ কোনে মানে কোথায় যাচ্ছ, কোথায় এত ভোরে যাচ্ছ, কোনে এত ভোরে? সে বলছে যে কাকে লাঙল নিয়ে যাচ্ছে। লাঙল হচ্ছে হাল, কৃষিকাজে ব্যবহৃত যে মানে সরঞ্জাম, যন্ত্রবিশেষ। হাল চাষের জন্য ব্যবহৃত এক প্রকার যন্ত্রকে লাঙল বলা হয়। যাচ্ছ কোনে, এখানে মানে কোনে মানে কোনখানে, কোথায়, কোথায় যাচ্ছ। হ্যাঁ, বর্ষাকালে যাচ্ছে ভোরবেলা উঠে, অর্থাৎ লাঙল নিয়ে গণেশ কাওড়া সে কি করছে, মাঠে যাচ্ছে, খেতে যাচ্ছে, চাষ করবে বলে। তাদের দেখে বলছে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? এত ভোরে কোনে মানে কোনখানে, কোথায় যাচ্ছ? তালকুড়িতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা, তাহলে ওইখানে বড্ড সাপের ভয়, তাই জন্য যেতে বারণ করছে একা একা, তাই বলছে ওখানে যেও না। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। তাহলে বলছে যে বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনে ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। তাহলে সেই সকালবেলা ভোরবেলা সেখান থেকে তাল নিয়ে সোজা জটি পিসিমার বাড়ি হাজির। হাজির মানে উপস্থিত হলো, একদম সোজা সেখানে গিয়ে উপস্থিত হলো। বলছে এই তাল বয়ে আনার সাধ্য নেই। সাধ্য মানে এখানে ক্ষমতা, ক্ষমতা নেই। হ্যাঁ, তবু সে কোনো রকমে দুখানা নিয়ে, দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দৌড় খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? সকালবেলা ভোরবেলা উঠে সদর দৌড় অর্থাৎ প্রধান দরজা খুলে দোর গোড়ায় অর্থাৎ দরজার গোড়ায় সে জল ছিটাচ্ছে। জল ছিটিয়ে সকালবেলা একদম প্রধান দরজা খুলে সেখানে জল ছিটাচ্ছে, জল ছিটিয়ে সকালের কাজ সারছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করবে বাড়িঘর দোর। তাই ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। সে একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। একগাল মানে মুখ ভর্তি, এক মুখ হেসে সে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। সে একবার ভাবলো যে তাল নবমী কবে জিজ্ঞাসা করে জটি পিসিমাকে, কিন্তু সাহসে কুলায় না, অর্থাৎ তার অতটা সাহস হয় না যে তাকে জিজ্ঞাসা করবে। তাই বলছে যে সাহসে কুলায় না। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে, উন্মনা হয়ে যায়। হ্যাঁ, অমনোযোগী হয়ে পড়ে। কেন? তার মনের মধ্যে খালি ওই তাল নবমীর কথা মনে পড়ছে, জটি পিসিমাদের বাড়ি হবে, কত লোক খাবে, এই ধরনের কথা হয়তো তার মাথায় আসছে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায়। বাঁশঝাড় নুয়ে পড়েছে মানে হেলে পড়েছে। হ্যাঁ, নুয়ে পড়েছে বাদলার হাওয়ায়, অর্থাৎ বৃষ্টির হাওয়ায় নুয়ে পড়েছে, হেলে পড়েছে। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। বকুলতলার ডোবায়, ডোবা হতো জলে ভরা নিচু জমি, ডোবা বলা হয় তাকে। সেটা কি হয়েছে? কটকটে ব্যাঙের দল ডাকছে। দল কোথেকে ডাকছে? কটকট শব্দকারী ব্যাঙ কটকট করে ডাকছে, তাকে বলছে কটকটে ব্যাঙের দল। গোপাল জিজ্ঞাসা করলো, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলল, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। পুরনো জলে অত আমোদ নেই মানে আনন্দ নেই, মজা নেই, সেজন্য ডাকে না নতুন জলে। বৃষ্টি হলে নতুন জল হবে, পুরনো জলে অত মজা পায় না, নতুন জল হবে তখন। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজ তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? অর্থাৎ সে মাকে জিজ্ঞাসা করছে তাল নবমী। তা মা বলছে নিজের হাঁড়িতে চাল জোটে না, অর্থাৎ এই অভাবের সংসারে নিজের হাঁড়িতে তাদের চাল জোটে না, সে কি করে আর মানে তাল নবমী করবে? তাল নবমীর মানে তাল ভাতই জোটে না, সে তাল কিনে আবার তাল নবমী কি করে করবে? তাতে অনেক কিছু উপকরণ লাগে, সম্ভব নয়। সারা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা পেলে দুজনে মুড়ি কিনে খেতাম। তাহলে শুধু শুধু যে দিয়ে এসছে সেই জন্য বলছে যে কেন দিতে গেলি তুই? একটা পয়সা পেলে মুড়ি কিনে খেতাম, অর্থাৎ তাদের তো পেটে খিদে রয়েছে, কদিন ধরে ঠিক মতন খাওয়া নেই।
ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা কাল তো তাল নবমী, সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে, তুই একটা বোকা। আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না? মানে সারাক্ষণ ধরে বারের হিসেব করছে, আজ সোমবার, আজ শুক্রবার, আজ শনিবার, আজ মঙ্গলবার, অর্থাৎ যে মঙ্গলবার তাল নবমী, সেই কথাটা খালি তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে, তাহলে কতক্ষণে রাত পোহাবে সেটা ভাবছে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আর নিবি, কাকুরের ডালনা আর নিবি। তাহলে সে বলছে কাকুরের ডালনা, শশার মতো দেখতে লম্বা আকৃতির সবজি বা ফল, তাকে বলে কাকুর। আর ডালনা হচ্ছে ঘন্ট বা তরকারি। কাকুরের ডালনা আর নিবি, জটি পিসিমা যেন ওকে বলছে খাওয়ানোর সময় আদর করে। মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য দি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, খোকা কখানা নিবি তিল পিটুলি? তিল পিটুলি হচ্ছে তিল ও ভেজা চাল গুঁড়ো দিয়ে তৈরি খাবার। তিল এবং ভেজা চাল গুঁড়ো দিয়ে তৈরি খাবার, তাকে বলা হয় তিল পিটুলি। সে তার জটি পিসিমার মেয়ে লাবণ্য দিয়ে এসে বলছে, হ্যাঁ কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্য দি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ, তো ও তবুও খেয়ে যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলল, আর নিবি তাল পিটুলি? ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষায় জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায়, অর্থাৎ আলতো ঠেলায়, মসৃণ ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না, বেলা হয়ে গেছে। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। অর্থাৎ এতক্ষণ যা দেখছিল, যা ভাবছিল, সবটাই স্বপ্ন। অর্থাৎ জটি পিসিমার বাড়ি গিয়ে তার যে খাওয়া, জটি পিসিমার মেয়ে লাবণ্যদি তাকে যে সমস্ত কিছু আদর করে খাওয়াচ্ছে, সবটাই তার স্বপ্ন, সবটাই সে রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। তাই বোকার মতো ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল, একদম ফ্যাল ফ্যাল করে বোকার মতন সে চেয়ে আছে, হতবাক হয়ে চেয়ে থাকা, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল, হিজিবিজি মানে এলোমেলো, কোনো অর্থ নেই এমন সেই স্বপ্ন দেখছিল। বেলা আরও বাড়ল, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে, যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। মেঘাচ্ছন্ন মানে মেঘে ঢাকা, মেঘ যোগ আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, তাহলে মেঘাচ্ছন্ন মানে মেঘে ঢাকা। মেঘে ঢাকা রয়েছে বলে বর্ষার দিনে বেলা কতটা হয়েছে বোঝা যায় না, সূর্যটা ঢাকা রয়েছে তো বোঝা যাচ্ছে না কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। তাহলে ঠায় মানে একটানা একভাবে বসে রইল কাঠের গুঁড়ির ওপর দরজার সামনে। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ। হ্যাঁ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। কি বলছে? যে আকাশে মেঘ রয়েছে, জমকালো মেঘ, জাঁকালো, জাঁকজমক বিশিষ্ট মেঘ, সজল, জল ভরা। তাহলে সজল মেঘ করে রয়েছে, সজল হাওয়ায় গা শিরশির করছে, একটা শীত শীত ভাব। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। কোথায়? সারাদিন অপেক্ষা করে পথ চেয়ে বসে আছে যে কেউ হয়তো একটা নেমন্তন্ন করতে আসবে, কিন্তু কই কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। গোপাল ভাবলে এরা কোথায়? গোপাল ভাবছে এরা কোথায় যাচ্ছে। এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। তাহলে একের পর এক গ্রামের পাড়ার সব দল বেঁধে যাচ্ছে, বাড়ির পরিবার সবাইকে নিয়ে সবাই যাচ্ছে। দিনু ভট্টাচার্যের ছেলে পুরোরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি।
তাহলে সেই যে যাচ্ছে জটি পিসিমার বাড়ি নেমন্তন্ন খেতে, বলছে যাবি নে, ওদের যে নেমন্তন্ন করেনি সে তো জানে না। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। তাহলে রাগে অভিমানে দিশেহারা, বিভ্রান্ত, কি করবে বুঝে উঠতে না পারা, তাকে বলা হয় দিশেহারা। তাহলে রাগে অভিমানে অর্থাৎ ক্ষোভে, মনের কষ্টে, অভিমান মানে ক্ষোভ, মনের কষ্টে সে একেবারে বিভ্রান্ত, কি করতে হবে বুঝে উঠতে পারছে না, দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা এর পরে যাব। সে বলছে আমাদের কেন করবে না, করেছে, আমরা পরে যাব, রাগ করবার মতো কি আছে, সে বলেছে। বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বারে তো এত রাগ করছিস, করিস কেন, কি হয়েছে? অর্থাৎ সে কুড়োরাম বলছে তার উপর রাগ করে, রাগ দেখিয়ে বলেছে তো, এত রাগ করিস কেন, কি হয়েছে? কিন্তু তার যে রাগ, অভিমান, কষ্ট কোন জায়গায় সেটা কিন্তু কুড়োরাম বুঝতে পারেনি। একটা বাচ্চা ছেলে 10-12 বছরের, তাদের একটা আশা, তাদের দুদিন বাড়িতে হাঁড়ি চড়েনি, এরম অবস্থায় যদি কোথাও একটু নেমন্তন্ন পেত তাহলে পেটও ভরতো, মনও ভালো লাগতো, সেই জায়গাটা থেকে তারা বঞ্চিত। সেই জন্য তার মনের অবস্থা কুড়োরাম কিন্তু বুঝতে পারেনি। ওরা পথ চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। তাহলে ওরা চলে যাওয়ার পর গোপালের চোখে জল এসে গেল। সংসারের অবিচার, অবিচার মানে বিচারের অভাব। তাহলে অবিচার দেখে, যে সংসারের অবিচার, কিসের এই অবিচার? গ্রাম শুদ্ধ অনেককে বলেছে, পাড়ার সবাইকে বলেছে, দলে দলে ওদের বয়সী সব ছেলে মেয়েরা যাচ্ছে বাড়িতে বাবা মাকে নিয়ে, তারা যেতে পারছে না, এটা তো সঠিক বিচার নয়। সেই জন্যই বলা হচ্ছে যে অবিচার। তাই বলছে সংসারের অবিচার দেখে পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, বেশ কদিন, যেদিন থেকে শুনেছে যে তালনবমী হবে ওদের বাড়িতে, সেদিন থেকে পথ চেয়ে বসে আছে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তাহলে তার সেই পথ চাওয়া, এখানে তাকিয়ে থাকা, অপেক্ষা করা সার হলো, মানে সব কিছু, সর্বস্ব। তাহলে তার এই পথ চাওয়াটাই সর্বস্ব হলো, তার সব কিছু, এই পথ চেয়ে তাকিয়ে থাকাটা। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, বুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। তাহলে সজল দৃষ্টিতে, অর্থাৎ জল ভরা দৃষ্টিতে, ঝাপসা হয়ে যাচ্ছে তার দৃষ্টি, চোখে জলে ভরে যাচ্ছে। আর এক এক করে পাড়ার, সেই একই পাড়ার যাদেরকে প্রত্যেককেও চেনে, সেই হারু, হিতেন, দেবেন, বুটকে তাদের বাপ কাকাদের সাথে, বাবা কাকাদের সঙ্গে এক এক করে সবাই জটি পিসিমাদের বাড়ির দিকে চলছে, তাদের বাড়ির সামনে দিয়ে। এ বড় বেদনার, বড় কষ্টের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তালনবমী গল্পের দ্বিতীয় পাঠ আমাদের আজ এই পর্যন্তই।